আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের হয়তো অনেকেরই বিশ্বাস হবে না, অনেকে অনেকে মানতে চাইবে না। শুধু তোমরা না, বাংলাদেশের কোনো শিক্ষক এটা বিশ্বাস করতে চাইবে না। আর আমি সেটাই প্রমাণ করে দেখাবো, তোমাদের বিশ্বাস করিয়ে ছাড়বো ইনশাল্লাহ। আর তা হলো, বাংলাদেশের সমস্ত ইংলিশ টিচাররা মনে করেন যে টেন্স ছাড়া, বা বলে থাকেন টেন্স ছাড়া কোনো কিছুই শেখা যায় না। আর এই কথাটা সকল শিক্ষার্থীদের মধ্যেও মাথায় ঢুকে গেছে যে আসলে টেন্স ছাড়া কিছুই করা যায় না। তো আমি আজকে তোমাদেরকে প্রমাণ করে দিব যে আসলে টেন্স ছাড়া সব কিছুই করা সম্ভব। কি বিশ্বাস হচ্ছে না? এটাই বিশ্বাস করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরাই টেন্সে খুবই দুর্বল। বলতে গেলে শতকরা 90 জন ছেলেমেয়ে টেন্সে দুর্বল, অথচ সারা বছর প্রাইভেট পড়ে, তারপর টেন্স বোঝে না। এমনও আছে এমএ পাস করেছে, কিন্তু তারপর টেন্স বোঝে না। আর এই টেন্স না বোঝার কারণে ইংলিশের অনেক কিছুই তারা পারে না। কারণ ওই যে সবার একই ধারণা, টেন্স ছাড়া কিছুই করা যায় না। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো যে আসলে টেন্স ছাড়া সব কিছুই সম্ভব। ভয়েস, ন্যারেশন, ট্রান্সলেশন ইত্যাদি যা কিছু রয়েছে গ্রামাটিক্যাল সম্পর্কিত সবই করা যায় টেন্স ছাড়া। তো আজকে আমি তোমাদের সামনে প্রথম যে বিষয়টি আলোচনা করব তা হলো ভয়েস। দেখাবো যে টেন্স ছাড়া ভয়েস কত সহজে ভয়েস চেঞ্জ করা যায়। যারা টেন্স বোঝে না, তারা ভয়েস পারে না, তো আমি দেখাবো যে আসলে টেন্স ছাড়া কত সহজে, কত সুন্দরভাবে ভয়েস চেঞ্জ করা যায়। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো, খেয়াল করো, তাহলে বুঝবে যে তোমরাও বলবে আসলেই এত সহজ। আসলেই খুবই সহজ। তো আমরা জানি, তোমরা শিখেছো ভয়েস অর্থ বাচ্য। এই ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তো এখানে বিষয়টা হলো যে আমাদের কি কাজ করতে হয়? অ্যাক্টিভকে প্যাসিভ করতে হয়। তো এই প্যাসিভ করতে হলে আমাদের কিছু নিয়মকানুন অবশ্যই জানতে হয়। তার মধ্যে একটা হলো টেন্স। তো আগেই বলেছি আসলে টেন্সের কোনো প্রয়োজন নেই, টেন্স ছাড়াই আমি তোমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দেখাবো। তবে আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। তার মধ্যে প্রথমে একটা বিষয় হলো নাউন এবং প্রোনাউনের অবস্থা, যেটার একটা লিস্ট আমি তোমাদের সামনে দিয়ে দিলাম। অর্থাৎ সাবজেক্ট, কোন সাবজেক্টের অবজেক্ট কি হয়। তো প্রথমে আমি এখানে লিখেছি আই হলো সাবজেক্ট, অবজেক্ট হলো মি। উই সাবজেক্ট, অবজেক্ট আস। ইউ, হি হিম, শি হার, ইট দে দেম। আর কোনো নাম থাকলে তার অবজেক্ট নামই হয়। তো এই বিষয়টা তোমাদের অবশ্যই জানতে হবে। এটা শুধু টেন্সের জন্যই না, এটা সব ক্ষেত্রেই প্রয়োজন। ন্যারেশনের জন্য প্রয়োজন, বা অন্য অন্য বিষয়ের জন্য এটা অবশ্যই জরুরি একটা বিষয়। তো এটা অবশ্যই জানতে হবে। এখন এখন আমরা নিয়মটা দিব যে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। এই নিয়মটা এখন তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মটি একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। প্রথমেই আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, প্রথমেই সাবজেক্ট বসাতে হবে। অর্থাৎ প্যাসিভ ভয়েসে যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকবে ওটাকে সাবজেক্টে পরিণত করতে হবে। এরপরে বসবে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে প্লাস প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মূল ভার্ব, এর পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমাদের অবশ্যই এটা জানতে হবে যে ভার্বের তিনটি ফর্ম রয়েছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা অবশ্যই তোমাদের জানতে হবে। তো তাহলে অক্সিলিয়ারি ভার্বের পরেই বসবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর যদি অবজেক্ট থাকে, এক্সটেনশন যদি অন্য কিছু থেকে থাকে, ওইটা বসবে। এরপরে বাই অথবা টু অথবা অ্যাট অথবা উইথ
এরপরে অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট থাকবে তার অবজেক্ট ফর্ম বসাতে হবে। এই হলো নিয়মটা। এই নিয়মটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এখন আসি আমরা দ্বিতীয় পর্বে, তা হলো যে সাবজেক্টের পরে যে অক্সিলারি ভার্বটা বসবে সে অক্সিলারি ভার্বটা কী হবে। এটার জন্য আবার একটি নিয়ম আমি দিয়েছি এখানে, তা হলো যদি অ্যাক্টিভ ভয়েস এ অক্সিলারি ভার্ব না থাকে তবে প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পরে বি ভার্ব বসাতে হবে। এখন জানতে বি ভার্বটা কি? বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন। এখানে একটা বিষয় যে এই যে বি ভার্বের মধ্যে দুইটি ফর্ম রয়েছে, একটা হলো প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম। অর্থাৎ এম, ইজ, আর হলো প্রেজেন্ট ফর্ম, ওয়াজ, ওয়ার হলো পাস্ট ফর্ম। যেমন এবার একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বিষয়টা বোঝাচ্ছি। একটা সেন্টেন্স লিখলাম, দে হেল্প মি। এটাকে আমরা প্যাসিভ করব। এখন কিভাবে করব? আমরা নিয়মটা দেখছি যে প্রথমে আমাকে সাবজেক্ট বসাতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট রয়েছে ওটাকে সাবজেক্টে পরিণত করতে হবে। তো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আছে মি, এটার সাবজেক্ট হলো আই। এরপরে নিয়ম অনুসারে আমাদেরকে অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখন অক্সিলারি ভার্ব কি? বি ভার্ব বসাতে হবে, বি ভার্ব। এখন বি ভার্বটা কি? এম, ইজ, আর, ওয়াজ, আর। এখন প্রশ্ন কোনটা বসাবো? এখন এখানে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের মূল ভার্বটা কি আছে, মূল ভার্বটা কোন ফর্মে আছে। আমাদের অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্ব হলো হেল্প, এর মানে হেল্পটা প্রেজেন্ট ফর্মে আছে। যেহেতু হেল্পটা প্রেজেন্ট ফর্মে আছে তাহলে অক্সিলারি ভার্বও প্রেজেন্ট ফর্মের, অর্থাৎ এম, ইজ, আর একটা বসাতে হবে। তাহলে আইয়ের সাথে কি বসে? আইয়ের সাথে অবশ্যই এম বসে, এটা অবশ্যই তোমাদের জানা আছে। তো আমরা এম বসালাম। এরপরে নিয়মটা কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এর মানে এখানে আমাদের মূল ভার্বটা হলো হেল্প, এর পাস্ট পার্টিসিপল হলো হেল্পড। এরপরে নিয়মটা হলো কি বসাতে হবে? এক্সটেনশন যদি থাকে, যেহেতু নাই দরকার নেই। এরপরে বাই, টু, অ্যাট, উইথ এটা বসাতে হবে। তাহলে এখানে আমাদের বাই বসাতে হবে। বাইর পরে কি আছে? অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটাকে অবজেক্টে পরিণত করতে হবে। তাহলে এখন কি হলো? তাহলে দে হেল্প মি, প্যাসিভ ভয়েস হলো আই অ্যাম হেল্পড বাই দেম। আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন হি ইটস রাইস। তখন নিয়ম অনুসারে অবজেক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্ট হলো রাইস, বি ভার্ব বসলো ইজ। কেন? কারণ মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে ইটস, এজন্য বি ভার্ব হিসাবে ইজ বসলো। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, বাই বসলো। এবার সাবজেক্ট আছে হি, হির অবজেক্ট হলো হিম, তাহলে রাইস ইজ ইটেন বাই হিম। আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন হি গেভ মি এ পেন, হি গেভ মি এ পেন। এখানে সাবজেক্ট, এখানে অবজেক্ট দুইটা, মি এবং এ পেন। যে কোনো একটাকে সাবজেক্ট করলেই হবে, তবে প্রাণীবাচকটাকে করাটাই ভালো। এজন্য আমি কি করলাম? মিটাকে সাবজেক্ট বানালাম আই। এখন ওয়াজ বসাচ্ছি। কেন ওয়াজ বসালাম? কারণ এখানে প্রিন্সিপাল ভার্ব হলো গেভ, অর্থাৎ পাস্ট ফর্মে রয়েছে। এজন্য বি ভার্ব হিসাবে বি ভার্বের পাস্ট ফর্ম বসলো ওয়াজ। একই নিয়ম অনুসারে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হলো গিভ, গিভেন, গেভের পাস্ট পার্টিসিপল গিভেন। এরপরে এ পেনটা বসিয়ে দিলাম অন্য অবজেক্ট, এরপর বাই যোগে অবজেক্ট হিম, হির অবজেক্ট হিম। এটা হলো বিষয় এই। এরপর আর একটা উদাহরণ দিচ্ছি, যেমন হি নো হিম, আই নো হিম। সাবজেক্ট হলো হি, নো প্রেজেন্ট ফর্মে এজন্য ইজ বসলো, নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম নন। নো থাকলে বাই না বসে টু বসাতে হয়, এজন্যই উদাহরণটা দিলাম যে নো যদি থাকে তাহলে তার সাথে টু বসে। তাহলে নন টু সাবজেক্ট আই, অবজেক্ট হল মি, হি ইজ নন টু মি। একটা বিষয়। এরপরে আসি অন্য একটা ধাপে, সেটা হলো কি? যদি অক্সিলারি ভার্ব থাকে, অর্থাৎ যদি অ্যাক্টিভ ভয়েসে বি ভার্ব থাকে তবে প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পরে বি ভার্ব এর পর বিং যুক্ত করতে হয়।
অর্থাৎ আগে শিখছি আমরা যদি বি ভার্ব না থাকে, কোনো অক্সিলারি ভার্ব না থাকে। এবার আসলাম কি, যদি বি ভার্ব থাকে তাহলে আমরা কিভাবে প্যাসিভ করব। যেমন একটা উদাহরণ দিচ্ছি, রহিম ইজ রাইটিং এ লেটার। এখানে অবজেক্ট হলো এ লেটার, সাবজেক্ট রূপান্তরিত করলাম, এ লেটারই থাকলো, ইজ আছে, ইজ বসাইলাম, এরপরে নিয়ম অনুসারে বি ভার্ব থাকলে অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর থাকলে বিং যুক্ত করতে হয়। তাহলে ইজ থাকলো, যেহেতু ইজটা প্রেজেন্ট ফর্মে ইজি থাকলো, এটার সাথে যুক্ত হলো বিং। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসলো রিটেন বাই রহিম। যেহেতু রহিম একটা নাম, রহিম সাবজেক্ট এবং অবজেক্ট একই ফর্ম হয়, একই রকম হয়, এই জন্য রহিমের পরিবর্তন হয়নি, বাই রহিম বসলো। ঠিক আরেকটি উদাহরণ দিচ্ছি, হি ইজ বাইং সাম বুকস। এখানে অবজেক্ট সাম বুকস, সাবজেক্ট করলাম সাম বুকস, যেহেতু বি ভার্ব এম ইজ আর প্রেজেন্ট ফর্মের, এখানে বুকসের সাথে ইজ হয় না, যেহেতু সাম বুকস প্লুরাল ফর্ম, এই জন্যে ভার্বটাও প্লুরাল হয়ে গেল, আর হয়ে গেল। নিয়ম অনুসারে যুক্ত হলো বিং। সাম বুকস আর বিং, বাইং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বট বাই হিম, বাই হিম। সাম বুকস আর বিং বট বাই হিম। এবার আরেকটি উদাহরণ দিচ্ছি, যেমন দে ওয়ার ডিগিং এ ক্যানেল। তো এটার নিয়ম অনুসারে এ ক্যানেল হলো সাবজেক্ট, ওয়াজ বসলো, যেহেতু ওয়ারটা পাস্ট ফর্মের, এজন্য ক্যানেলের সাথে ওয়াজ বসলো, সাথে যুক্ত হলো বিং। ডিগের পাস্ট পার্টিসিপল ফর্ম ডাক বাই দেম। আরেকটু উদাহরণ দিচ্ছি, যেমন আই ওয়াজ ক্যারিং টু বক্সেস। সাবজেক্ট হলো টু বক্সেস, ওয়াজ এটা প্লুরাল, দি বক্সেস প্লুরাল ফর্ম, এই জন্য প্লুরাল ভার্ব বসলো, অক্সিলারি ভার্ব ওয়ার, সাথে যুক্ত হলো বিং ক্যারিড বাই মি। আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন হি উইল বি ড্রিঙ্কিং এ গ্লাস অফ ওয়াটার। এখানে অবজেক্ট এ গ্লাস অফ ওয়াটার, সাবজেক্ট করলাম এ গ্লাস অফ ওয়াটার, উইল আছে, উইল বি বসলো, উইল বি জাস্ট তাই থাকলো, সাথে যুক্ত হলো বিং। যেহেতু বি এখানে বি ভার্ব আছে বি, এজন্য বিং যুক্ত হলো। ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রাঙ্ক বাই হিম, হি থেকে হিম। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট এবার যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে কিভাবে আমরা প্যাসিভ করব। এখন সেটা নিয়মটা কি হলো, যদি অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট এরপর হ্যাভ ভার্ব থাকলে প্যাসিভ ভয়েসে হ্যাভ ভার্বের পরে বিন যুক্ত করতে হবে। হ্যাভ ভার্বটা কি, হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। এগুলো থাকলে কি করতে হবে, প্যাসিভ ভয়েসে একটা বিন যুক্ত করতে হবে, বিন, বি ডাবল ই এন, বিন যুক্ত করতে হবে। যেমন উদাহরণ, ইউ হ্যাভ ইটেন রাইস। এখানে আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম রাইস, এর সাথে অক্সিলারি ভার্ব যা তাই থাকবে, অর্থাৎ হ্যাভ ভার্বই থাকবে। তো সেখানে যেহেতু রাইস থার্ড পারসন, এজন্য আসলে হ্যাজ, রাইস হ্যাজ যুক্ত হলো বিন। নিয়ম অনুসারে যে হ্যাভ ভার্ব থাকলে বিন যুক্ত করতে হবে, তাহলে বিন যুক্ত হলো। মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্মেরই আছে, ওটাই বসাই দিলাম। তারপর রাইস ইটেন বাই ইউ, ইটেন বাই ইউ আসলো। এখানে যেহেতু রাইসকে আমরা সাবজেক্ট করেছি, তো এখানে রাইস আর থাকলো না, বাই ইউ হয়ে গেল। তাহলে রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ। আরেকটা এক্সাম্পল, শি হ্যাজ কাট সাম ট্রিজ। এখানে সাবজেক্ট হলো সাম ট্রিজ, হ্যাভ যেহেতু সাম ট্রিজটা প্লুরাল, এজন্য প্লুরাল ভার্ব বসলো হ্যাভ, সাথে যুক্ত হলো বিন। কাটের ফার্স্ট পারসন কাট, সাম ট্রিজ হ্যাভ বিন কাট বাই হার, শির অবজেক্ট হলো হার। আরেকটু উদাহরণ দিচ্ছি, আই হ্যাভ গিভেন হিম আ বুক। সাবজেক্ট হলো আ বুক, হ্যাড আছে, হ্যাড বসলো, সাথে যুক্ত হলো বিন। আ বুক হ্যাড বিন গিভেনই বসলো, যেহেতু এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই যোগে আই এর অবজেক্ট মি। আরেকটু উদাহরণ দিচ্ছি, দে উইল হ্যাভ ইটেন রাইস। রাইস উইল বসলো, রাইস উইল হ্যাভ বসে গেল, সাথে যুক্ত হলো বিন, রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই দেম। এই বিষয়টা একটু যদি তোমরা ভালো করে বোঝো, সামনে যেহেতু আমাদের সেন্টেন্স হলো 5 প্রকার, তা একদিনে সব আলোচনা সম্ভব নয়, তাই শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম।
অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে তো অনেক ভাগ আছে, নেগেটিভ আছে। আজকে শুধু অ্যাফার্মেটিভটা নিয়ে আলোচনা করলাম এই পর্যন্ত। যে এইগুলা এখন তোমরা বুঝতে পারলে যে টেন্স, আসলেই টেন্স না জানলেও যে কোনো শিক্ষার্থী টেন্স না জানলেও কত সহজে ভয়েস করতে পারবে। শুধু ভয়েস না, ন্যারেশন, ট্রান্সলেশন আর অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো টেন্স না জানলেও করা যায়। এই জন্যে গবেষণা দরকার। আসলে আমাদের দেশে যে যারা ইংলিশ শিখান, এরা খুব একটা গবেষণা করেন না, যার জন্য এই বিষয়গুলো তাদের মাথায় আসতেছে না। গবেষণা দরকার আছে যাতে শিক্ষার্থীদেরকে সহজভাবে ইংরেজি শেখানো যায়। এই বিষয়টা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তাই তোমরা এই বিষয়টা নিজেরাও একটু ভাববে। তোমরা দেখলে আমি দেখালাম যে কিভাবে অতি সহজে টেন্সকে অ্যাভয়েড করেও কত সহজে ভয়েস করা যায়, ভয়েস চেঞ্জ করা যায়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। বিষয়টা তোমরা ভালো করে খেয়াল করবে এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে, যাতে সবাই এই সিস্টেমটা, এই পদ্ধতিটা সহজে আয়ত্ত করতে পারে এবং ইংলিশকে অতি সহজ মনে করতে পারে। এই টেন্স না জানার কারণে, এই বিষয়গুলো না পড়ার কারণেই তারা ইংলিশটাকে অনেক কঠিন মনে করে। আর যদি এটা সহজে বুঝতো, যারা বুঝবে তারা এগুলোকে অনেক সহজ মনে করবে। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।